Welcome to the show. Mezo Reza Tulu presentation. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধে জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা আমার ২৩ নম্বর পর্ব। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ২৫শে মার্চ ১৯৭১-এর অপারেশন সার্চলাইট এবং তার পূর্ব তথ্য। আমার এই পর্বে আমি অপারেশন সার্চলাইট সম্পর্কিত পাক বাহিনীর আভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দয়া করে এই পর্বগুলো সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল, এবং সেই সাথে দয়া করে শেয়ার করবেন। আমার এই পর্ব আমি ২ পর্বে শেষ করব। ২৩ এবং ২৪ এই ২ পর্বে আমি আমার এই বিষয়বস্তুটা শেষ করব। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ১৯৭১-এর ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল, কিন্তু এই পুরো মাসকে, মার্চ ৭১-এর পুরো মার্চ মাসকে বলা হয় অগ্নিঝরা উত্তাল মাস। ৭১-এর মার্চ মাসে যখন পুরো দমে হরতাল, মিছিল এবং অসহযোগ আন্দোলন শুরু হয়, তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব খানকে সরিয়ে সেখানে মেজর জেনারেল টিক্কা খানকে নিয়োগ দেন। কারণ এর পূর্বে তিনি বিদ্রোহী বেলুচদের কঠোর হস্তে দমন করে সফলতা লাভ করেছিলেন, সেই জন্যে তাকে এখানে পাঠানো হয়। ৭ই মার্চ ১৯৭১ মেজর জেনারেল টিক্কা খান বিকাল ৪টার সময় ঢাকা বিমানবন্দরে নামেন। কিন্তু ঢাকায় এসে উনি প্রথমে যে ধাক্কাটা খান সেটা হলো গভর্নর হাউসে যাওয়ার পর উনি ১ কাপ চায়ের জন্যে আদেশ করেন, কিন্তু সেখানে কোনো লোকজন উনি দেখতে পান না। সব স্টাফ এবং চাকর বাকর সবাই অসহযোগ আন্দোলনের সমর্থনে গভর্নর হাউস ছেড়ে চলে গেছে। দ্বিতীয় ধাক্কাটা খান চিফ জাস্টিস বি.এ. সিদ্দিকী। তিনি টিক্কা খানের গভর্নরের শপথ পাঠে সরাসরি অপারগতা স্বীকার করেন। যাই হোক, টিক্কা খান আসার ৭ দিনের মধ্যেই ১৫ই মার্চ ১৯৭১ প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান নিজে ঢাকায় এসে উপস্থিত হন। সাথে তার উপদেষ্টা দলবল সহ ছাড়াও জেনারেল আব্দুল হামিদ খান তার সাথে ছিলেন। উনি সেই দিনে একটা সম্মেলন ডাকেন। সেখানে ইস্ট পাকিস্তানের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন তিনি এই পূর্বাঞ্চলের পরিস্থিতিটা বিস্তারিত বিশ্লেষণ করেন। তারপরে এয়ারফোর্স কমান্ডার মাসুদ তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি এখানকার পরিস্থিতি সামরিক বাহিনী দ্বারা পরিস্থিতি এটাকে সমাধানের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তিনি জোরালো বক্তব্য রাখেন। কিন্তু ওনার বক্তব্যের মাঝখানে প্রেসিডেন্ট নিজে তাকে বাধা দেন এবং বলেন এই সম্বন্ধে আমি সচেতন আছি, এবং খুব তড়িঘড়ি করে মিটিং শেষ করে দেন। ১৬ তারিখ
16 তারিখ 16ই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তিনি শেখ মুজিবুর রহমানের সাথে সমঝোতা আলোচনায় বসেন, কিন্তু ফলাফল তেমন সমঝোতার মধ্যে আসে নাই এবং ফলশ্রুতি হয় নাই। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইস্ট পাকিস্তানের ঊর্ধ্বতন সেনাকর্তাদের বাদ দিয়ে তাদেরকে অবহেলা করে তার উপদেষ্টাদের উপদেশ মোতাবেক তিনি পদক্ষেপ নিচ্ছিলেন এবং সেই দলে টিক্কা খানও অন্তর্ভুক্ত ছিলেন। 17 তারিখ মেজর জেনারেল টিক্কা খান তিনি মেজর জেনারেল খাদেম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমানকে রাত 10টার সময় কমান্ড হাউসে দেখা করতে বলেন। তারা দুজন সেখানে যেয়ে দেখেন সেখানে জেনারেল আব্দুল হামিদ খানও উপস্থিত আছেন। টিক্কা খান তাদের জানালেন যে প্রেসিডেন্টের সাথে শেখ মুজিবের সমঝোতা আলোচনা খুব একটা সুবিধা হচ্ছে না, তাই প্রেসিডেন্ট বলেছেন যে সেনাবাহিনী কর্তৃক অ্যাকশনে যাওয়ার একটা মোটামুটি তৈরি হয়ে নাও এবং এর উপর একটা পরিকল্পনা তৈরি করে ফেলো। সে কারণে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং রাও ফরমানকে দায়িত্ব দেওয়া হয় এই অপারেশনের পরিকল্পনা তৈরি করার জন্য এবং বলা হয় যে 18 তারিখে রাত্রে এটা জমা দেওয়ার জন্য এবং সেখানে তারা এই ব্যাপারে আলোচনা করবেন। অতএব 18 তারিখ সকাল থেকে তারা দুজন কাজে লেগে গেলেন। মেজর জেনারেল রাও ফরমান তিনি ঢাকা গ্যারিসনের অপারেশন কমান্ডার ছিলেন বিধায় তিনি তার এলাকা ভিত্তিক পরিকল্পনা শুরু করলেন এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা যেহেতু ইস্ট পাকিস্তানের বাকি সব অংশের দায়িত্বে ছিলেন তিনি তার দায়িত্ব এলাকা নিয়ে অপারেশন পরিকল্পনা শেষ করলেন এবং তারা রাত্রে যেয়ে সেটা ইয়াহিয়া খানের কাছে জমা দেন। এই পরিকল্পনাটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইট পরিকল্পনাতে কি কি অন্তর্ভুক্ত ছিল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। অপারেশন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে দেশ জুড়ে মোট 8টি স্থায়ী আর অন্যান্য অস্থায়ী ক্যান্টনমেন্টগুলো থেকে একই সময় একই সাথে অপারেশন শুরু করতে হবে। বিদ্রোহের যে কোনো আচরণ দেখা গেলে তা চূড়ান্ত বিদ্রোহ হিসাবে গণ্য করবে এবং কঠোর হস্তে দমন করবে। পরিকল্পনা অনুযায়ী বাঙালি সৈন্য আর পুলিশদের নিরস্ত্র করে ফেলতে হবে। ঢাকায় পিলখানা রিপেয়ার, রাজারবাগ রিজার্ভ পুলিশ এবং চট্টগ্রামে অস্ত্রাগার সহ সকল অস্ত্রাগার দখল নিতে হবে। অপারেশনের শুরুতেই ভিতর এবং বাইরের সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় অনুযায়ী তা খুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোকে ঘেরাও করে চুলচেরার তল্লাশি চালিয়ে লুকানো অস্ত্র আর আইনের হাত থেকে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে হবে। শেখ মুজিবকে জীবিত অবস্থায় ধরতে হবে আর প্রায় 15 জনের মতো গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতা ও কমিউনিস্ট পার্টির নেতাদের বাসায় তল্লাশি চালাতে হবে এবং তাদেরকে পাওয়া গেলে হেফাজতে নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, তবে এর বাকি অংশ আমি আমার 24 নম্বর পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দয়া করে চোখ রাখুন আমার আগামী পর্ব 24 নম্বর পর্বের দিকে।
আল্লাহ হাফেজ।